আসসালামু আলাইকুম। বাংলা টু কোরিয়ান একাডেমি ইউটিউব চ্যানেল এবং bangla2korean.com এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ নুর আলম মোল্লা। শুরু করছি দ্রুত কোরিয়ান ভাষা শিক্ষার বেসিক ক্লাস 12। ইতিমধ্যে আমরা বাচ্চিমের অনেকগুলো নিয়ম শিখে ফেলেছি। বাচ্চিমের পরে স্বরবর্ণ থাকলে কিভাবে উচ্চারণ করতে হয় এ পর্যন্ত আমরা শিখে ফেলেছি। আজকের ক্লাসে আমরা শিখবো জোড়া বাচ্চিম। ব্যঞ্জন বর্ণে কিন্তু আমাদের বাংলাদেশেও জোড়া কিছু বর্ণ রয়েছে, অর্থাৎ দুইটা বর্ণ পাশাপাশি বসে কিন্তু যুক্ত বর্ণ তৈরি করে। তো এরকম কোরিয়ান ভাষাতেও যুক্ত বর্ণ রয়েছে। এই যুক্ত বর্ণকে 11টি ভাগে ভাগ করা হয়। তো কোরিয়ান ভাষা শিক্ষা টিচার্স ট্রেনিং এ আমাদেরকে যে শীট দেওয়া হয়েছিল সেই শীটের আঙ্গিকে আমি এটাকে আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তবে একটা জিনিস বলে রাখি, বাংলাতেও যেমন কয়েকটি ছাড়া যুক্ত বর্ণের ব্যবহার খুবই কম। কোরিয়ান ভাষাতেও যুক্ত বর্ণের ব্যবহার ঠিক এরকম খুবই কম। এইগুলো শেখানোর কথা বলে অনেক শিক্ষক ছাত্রদের মধ্যে ভয় তৈরি করে দেয়। আমি বলবো এর ব্যবহার একেবারেই কম বলা চলে, স্বাভাবিকের চাইতে কম। স্বাভাবিক নিয়ম হচ্ছে যদি স্বরবর্ণ থাকে তাহলে কিভাবে উচ্চারণ করতে হয়, তাছাড়া একই রকম সবকিছু। তো এখন আমরা এই বর্ণগুলো সম্পর্কে, যেহেতু আমাদের পড়ার সময় কিছু কিছু বর্ণের ব্যবহার চলে আসবে, তো সেটাকে আমরা কিভাবে পড়বো জানার জন্য আমরা এই নিয়মগুলো একটু দেখব। তবে আমি চেষ্টা করেছি সহজভাবে উপস্থাপন করার জন্য। তো এই হচ্ছে মোট 11টি বর্ণ। এই 11টি বর্ণকে আমরা একটু ভাগ করে নিই। এর আগে যখন আমরা ফাচ্চিম পড়েছি, ফাচ্চিমকে আমরা 7টি শ্রেণীতে ভাগ করেছি। প্রথমে 3টি বর্ণ গিয়কের, এর সাউন্ড ভ্যালু হচ্ছে ক, তারপরে দন্তন্য, তারপরে ত, তারপরে ল, তারপরে ম, তারপরে প, তারপরে 19 তিনটা বর্ণ কিন্তু ফাচ্চিমে বসতে পারে না। তো 19টি বর্ণের মধ্যে একটি বর্ণে 7টি চলে গেছে, তো সমান সমান 7টি ব্যঞ্জন বর্ণ কিন্তু এখানে চলে গেছে। তো আমাদের পাচ্চিমের লিস্টটা কিন্তু আমরা ছোট করে ফেলেছি, 7টি ভাগে ভাগ করেছি। বাকি যে নতুন 11টি বর্ণ রয়েছে এটাকেও আমরা এর মধ্যে ভাগ করে, এই 7টির মধ্যে আমরা ভাগ করে নিব, তাহলে আমাদের জন্য সহজ হবে। তো আগের যে ক্লাসে আমরা পড়েছিলাম বা প্রথমে পাচ্চিমের শুরু থেকে যে ছবিটা দিয়ে আমরা পড়ে আসতেছিলাম সেই চার্টটা আমরা দেখি। এই চার্টটাকে আমরা আবার এই যে নতুন 11টা বর্ণ রয়েছে এই 11টা বর্ণেরও একটু করে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গিয়কের মধ্যে দুইটা চলে আসছে, গিয়কশিয়ত এবং রিয়েল গিয়ক। এইখানে গিয়কের উচ্চারণ হবে যদি এই দুইটি শব্দ পাচ্ছিমে থাকে। তারপরের দুইটি বর্ণ আমরা দেখি নিয়নের মধ্যে চলে গেছে, নিয়ন জিয়ত এবং নিয়ন হিয়ত যদি নিচে থাকে অর্থাৎ পাচ্ছিমে থাকে তাহলে নিয়নের উচ্চারণ হবে। তারপরে তয়ের মধ্যে কোনো জোড়া বাচ্ছিম নেই। তারপরে রিউল। তো একটি কথা বলে রাখি যে ব্যঞ্জন বর্ণের মধ্যে দুইটা বর্ণ খুবই খারাপ আবার বলা যেতে পারে খুবই ভালো, অর্থাৎ এদের মিল সবার সাথে হয়, সবার সাথে যে একটু গা ঘষার চেষ্টা করে, সেটা হচ্ছে রিউল এবং হিউদ। এই দুইটা বর্ণ থেকে সাবধান। হিউদ দিয়ে কিন্তু আগে যখন আমরা ফাচ্চিমের ক্লাস করেছি হিউদ দিয়ে কিন্তু আমরা উদাহরণ দেই নাই। কেন? হিউতের মধ্যে ঝামেলা আছে। ইংরেজিতে যেমন এইচ বেশিরভাগ সময় উজ্জ থাকে, এই হিউজটা বেশিরভাগ সময় উজ্জ থাকে। ঠিক পাচ্চিমের ক্ষেত্রে হিউজ যেখানে আছে সেখানে উচ্চারণ না হওয়ার সম্ভাবনা 99%। তো এইখানে যে যে বর্ণ এসেছে হিউজ আছে সেখানে মনে করেন কোনো বর্ণ নাই, এটা মনে করে দিতে পারেন। তো এখন রিউলের সাথেও একটা হিউজ আছে, তারপরে রিউলের সাথে বিয়োগ, রিউলের সাথে শিউদ এবং রিউলের সাথে থিউদ, এই কয়েকটি বর্ণ দিয়ে আছে। এইখানে সবগুলোরই মান হচ্ছে ল। তারপরে রিউল মিউম, এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম, যে মিউম রিউলের চাইতে সিরিয়ালের নিচে থাকলেও একটু ক্ষমতাধর, এটা আমরা মনে করতে পারি। তারপরে রিউল ফিউব এবং ফিউব শিউব। তো এই হচ্ছে 7টির মধ্যে আমরা ভাগ করে নিলাম 5টিতে, অর্থাৎ 11টি বর্ণকে আমরা 5টি ক্যাটাগরিতে ভাগ করে ফেললাম। তো সাউন্ড ভ্যালু গুলো আমরা কিন্তু যেহেতু বাচ্চিমে ব্যবহার করবো, বাচ্চিমের সাউন্ড ভ্যালু সেই সাউন্ড ভ্যালু, তাহলে প্রথম দুইটার সাউন্ড ভ্যালু ক, দ্বিতীয় দুইটার সাউন্ড ভ্যালু হচ্ছে দন্ত ন, পরের 4টির সাউন্ড ভ্যালু হচ্ছে একটা ল, তারপরে একটার সাউন্ড ভ্যালু ম এবং দুইটার সাউন্ড ভ্যালু হচ্ছে প। তো আমরা চলুন এর পরের পাতায় যে একটু সহজ করে ভেঙে দেখি তাহলে কিরকম হয়। এই হচ্ছে মোটামুটি শব্দ। তো শব্দের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা প্রথমে একটা শব্দ দেখতেছি, এটা হচ্ছে মিউম, গিয়কশিউত রয়েছে নিচে, তাহলে এখানে মোগ এবং এর উচ্চারণটা হচ্ছে মোগ। তো এইখানে এটা যদি আমরা সেন্টেন্সে ব্যবহার করি এরপরে আমাদের একটা স্বরবর্ণ থাকবে। তো স্বরবর্ণ যদি থাকে তাহলে আমরা কি করেছি, নিচের পাচ্ছিমটাকে তুলে উপরে নিয়ে যে উচ্চারণ করেছি। তো যেহেতু জোড়া বাচ্ছিম আছে তাহলে জোড়া বাচ্ছিমের একটা নিচে রেখে একটা উপরে নিয়ে যে উচ্চারণ করি, তাহলে দেখি কি হয়, মক্সি। তো নিচে যে শিউটটা ছিল শিউটটা উপরে গেছে, কিন্তু আরেকটা নিয়মের কারণে এই শিউটটাকে একটু ট্রান্স করে ডাবল করে উচ্চারণ করতে হয়েছে। এটার নিয়মগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। পরের উদাহরণটা যদি দেখি তাহলে হচ্ছে ইক, এইখানে ইকতা পড়া। তো এইটা যখন আমরা বাক্যের মধ্যে ব্যবহার করব, সেন্টেন্সে ব্যবহার করব, তারপরে হচ্ছে এটার পরে আমরা একটা স্বরবর্ণ পেয়েছি
ইকতার থেকে ইলকয়, এইখানে গিয়কটা উপরে যে উচ্চারিত হয়েছে ইলকয়, অর্থাৎ রিলটা নিচে থাকছে, তারপরে গিয়কটা উপরে যে উচ্চারিত হয়েছে ইলকয়। তো এইখানে প্রত্যেকটা নিয়মের পরে যদি আমরা লক্ষ্য করি, বেশিরভাগ জায়গাতে যখন এটাকে আমরা ভার্ব তৈরি করেছি তখন আমাদের এই উচ্চারণের প্রয়োজন হয়েছে, কিন্তু যখন বাক্যে ব্যবহার করতে গেছি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু স্বরবর্ণ পেয়ে গেছি, তার কারণে একটি বর্ণ স্বরবর্ণতে যে উচ্চারিত হয়েছে। কিন্তু কিছু কিছু বর্ণ এরকম উচ্চারিত হবে না, সেই বর্ণগুলোর সংখ্যা খুবই কম, এগুলো আমরা পড়তে পড়তে পাবো। তো আমরা এই উদাহরণগুলো দেখে এই উদাহরণগুলো বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করব, যে কোনটার শব্দ সাউন্ড ভ্যালুটা কি, এটা শুধু আমরা মাথার মধ্যে রাখবো, এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই, কারণ আমরা এর যে বাক্যে সেন্টেন্সে ব্যবহারের নিয়ম সেটা কিন্তু আমরা জানি। তো পরে দেখেন নিয়নের দুইটা রয়েছে, তো আমরা এখানে আন নিয়ন জিউত থাকলেও দন্ত নয়ের উচ্চারণ করব, যেহেতু আমরা সাউন্ড ভ্যালু পেয়েছি দন্ত ন, কিন্তু পরবর্তীতে যে কিন্তু আমরা ঠিকই পেয়ে যাচ্ছি আঞ্জয়, মান্নায়, এরকম কিন্তু প্রত্যেকটাতে পেয়ে যাচ্ছি। তো উদাহরণগুলো আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, আমি শুধু নিয়মগুলো বলে দিই, ভিডিওটা অনেক বড় করার কোনো প্রয়োজন নেই। তো এরপরে আমরা একটু এটা গুছিয়ে দেখি। বাংলাদেশে অনেকেই ইতিমধ্যে ভাষা শিখে ফেলেছেন, তাদের জন্য যে স্যার আবার আমাদের মাথা নষ্ট করে দিচ্ছে বা ভাইয়া আমাদের মাথাটা নষ্ট করে দিচ্ছে, না আমি মাথা নষ্ট করবো না। বাংলাদেশে যেভাবে প্রধানত পড়ানো হয় সেটা হচ্ছে ফাদার বাচ্চি মাদার বাচ্চি, বেশি ক্ষমতাধর এবং কম ক্ষমতাধর এরকম করে শেখানো হয় অনেক জায়গাতে। তো তাদের হিসাবে হচ্ছে গিক, নিউন, রিয়েল, মিউম, বিউব, শিউত, এই যে সিরিয়ালটা রয়েছে এই সিরিয়াল অনুযায়ী যে বর্ণটা প্রথমে রয়েছে তার উচ্চারণটা আমরা প্রথমে করব। এই নিয়ম অনুযায়ী একটি ব্যতিক্রম রয়েছে, সেটা হচ্ছে নিচের লাইনে সর্বশেষ লাইনের মধ্যে যে রিয়েল মিউমটা রয়েছে এই জায়গাতে রিয়েলের সিরিয়াল আগে থাকলেও এই জায়গাতে মিয়মের উচ্চারণটা হয়, শুধু এই একটা ব্যতিক্রম, এছাড়া সবগুলো সিরিয়াল অনুযায়ী সাউন্ড ভ্যালু সিরিয়াল অনুযায়ী ব্যঞ্জন বর্ণের সিরিয়াল অনুযায়ী উচ্চারিত হয় সামনেরটা। এইভাবে আপনারা মনে রাখতে পারেন। আরেকটা পদ্ধতিতে মনে রাখতে পারেন, উপরের লাইনে দেখেন তিনটা, তারপরে দুইটা, তারপরে তিনটা, এই সবগুলোরই প্রথমটা উচ্চারিত হয়, এবং নিচের লাইনের এটাও মনে রাখার দরকার নাই, শুধু নিচের লাইনের তিনটা শব্দ মনে রাখেন, রিয়েল গিউক, রিয়েল মিয়ম এবং রিয়েল ফিউ, এই তিনটার শেষ অংশটা উচ্চারণ হয়। এবং রিয়েল ফিউের ক্ষেত্রে যেহেতু ফিউের শেষ সাউন্ড ভ্যালুটা প, সেহেতু ফ উচ্চারিত না হয়ে প উচ্চারিত হবে। এইভাবেও আপনারা মনে রাখতে পারেন। তো বাংলাদেশে মূলত এই পদ্ধতিতে শেখানো হয় সহজ করে। তো এটা যদি আপনাদের কাছে সহজ মনে হয় তাহলে আপনারা এই পদ্ধতিতেও শিখতে পারেন। আর যদি মনে করেন যে না আমরা অরিজিনালি সাউন্ড ভ্যালু জেনে বুঝে পড়বো, তাহলে আমি প্রথমে যে চার্ট করে দিয়েছি সেই চার্টের মধ্যে দেখবেন যে কোনটার সাউন্ড ভ্যালু কি, কোনটাতে কি বসে, এটা ভেবেও আপনারা পড়তে পারেন। যেটা আপনাদের কাছে সহজ মনে হয় সেটাতে পড়তে পারেন। এখন আমাদের টিচার্স ট্রেনিং এ যে শীটটা দেওয়া হয়, যে শব্দগুলো বেশি ব্যবহার করা হয় সেই শব্দগুলোর আমি একটা তালিকা দিয়ে দিচ্ছি। এই তালিকার মধ্যে যতগুলো শব্দ রয়েছে এই সবগুলোই গোটা বইতে একবার দুইবার কোনো কোনো শব্দ একটু বেশি পাওয়া যেতে পারে, যেমন মুরগির মাংস, তাক হোগি, এইখানে তাক বানানে কিন্তু একটা জোড়া বাচ্চিম রয়েছে। তো এরকম কিছু কিছু শব্দ আঞ্জেল সেয়, তো এই যে বসতে বলার সময় আন্তা, বসা, এরকম কিছু শব্দ রয়েছে অধিক ব্যবহার রয়েছে, কিন্তু এ ব্যতীত জোড়া বাচ্চিম ব্যবহৃত শব্দের সংখ্যা খুবই কম, খুবই কম। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, যেহেতু এরপরে একটি স্বরবর্ণ থেকে যায় বা বাক্যে ব্যবহার করতে গেলে বেশিরভাগ জায়গাতে স্বরবর্ণের সঙ্গে কোলাবোরেশন হচ্ছে, স্বরবর্ণে একটা বাচ্চিম উঠে যে উচ্চারিত হচ্ছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এই তালিকাটা যদি আপনারা কেউ একটু কয়েকবার রিডিং পড়েন তাহলে পড়ার মধ্যে যে মনে হবে, এটা নিয়ে মাথা ব্যথা বা ঠোঁটস্থ করার কোনো কিছু নেই, ঠোঁটস্থ করার প্রয়োজনও নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী ক্লাসে বাচ্চিমের আরো কিছু ব্যতিক্রম নিয়ম নিয়ে। আল্লাহ হাফেজ।